বন্ধুরা, এই ভিডিওতে একটু বেশি কথা বলেছি। সাধারণত বলি না, কিন্তু এটা নতুন বছরের প্রথম ভিডিও, অর্থাৎ 2025-এর এটা প্রথম ভিডিও। তো আমি কিছু বলতে চাইছি। এই মুভিটা যেটা আমি নিয়ে এসেছি, এটা সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির। আমার এই চ্যানেলে সাধারণত এরকম ক্যাটাগরির মুভি করা হয় না। এটা একটা হরর ক্যাটাগরির মুভি। এই মুভিটি বাংলা সাহিত্যে যে জনপ্রিয় ক্যারেক্টার, যার নাম তারানাথ তান্ত্রিক, ঠিক তেমনই হলিউড ভার্সন বলা যেতে পারে। যদিও এটা মজা করেই বলা, কিন্তু এই দুটো জিনিসের মেন কনসেপ্ট একই, আর সেটা হলো ভূত প্রেত নিয়ে গবেষণা করা। যদিও পুরো মিল আপনি পাবেন না, কিন্তু অনেকটা ঠিক তারানাথ তান্ত্রিকের মতো ফিল আসতে পারে। তো আমি চেষ্টা করব এটা ভালো করে এক্সপ্লেন করার। কোনো জায়গায় ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং শেষে আপনার রিভিউটা অবশ্যই দেবেন, কারণ বছরের শুরুতে আমি চাইছি আমার ভুলগুলো যাতে আপনি ধরিয়ে দিতে পারেন এবং আমি নতুন কিছু শিখতে পারি। ধন্যবাদ। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি কনস্ট্যান্টিন। মুভির শুরুতেই আমাদেরকে জানানো হয় যে যার হাতে ভাগ্যের তলোয়ার থাকবে তার কাছে পুরো পৃথিবীর মানুষের ভাগ্যের চাবিকাঠি থাকবে। কিন্তু এই ভাগ্যের তলোয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এখানে বলা হয়েছে এমন একটি তলোয়ার যার মধ্যে এমন অস্বাভাবিক শক্তি রয়েছে যার সাহায্যে মানুষ পুরো পৃথিবীতে রাজ করতে পারবে। এখন মুভির শুরুতেই মেক্সিকোর একটি ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং দেখানো হয়, যেখানে দুজন অল্প বয়সের ছেলে যাদের পেটে প্রচুর খিদে রয়েছে, এবং এই খিদে মেটানোর জন্য তারা রাস্তায় রাস্তায় খাবার খুঁজতে বেরিয়ে পড়েছে। এবং এমন অবস্থায় এই দুজনের মধ্যে একটি ছেলের পা মাটির নিচে ঢুকে যায়। সে হাত ঢুকিয়ে ভেতরটা চেক করে এবং ভিতর থেকে সে কাপড়ে জড়ানো একটি ছোট্ট তলোয়ার বের করে নিয়ে আসে। এই ছেলেটি এটা দেখে বেশ অবাক হয়ে যায়। সে জানত না এটা আসলে সেই ভাগ্যের তলোয়ার, অর্থাৎ স্পিয়ার অফ ডেস্টিনি। কিন্তু তবুও সে এটাকে যত্ন সহকারে হাতে তুলে নেয়, কারণ তার মতে এটা বিক্রি করে সে আজকের দিনের মতো পেটের খিদেটা মেটাতে পারবে। আসলে এই তলোয়ারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এখানে চাপা পড়েছিল। ছেলেটি তার বন্ধুকে তার এই তলোয়ারের ব্যাপারে কিছুই জানায় না। সে চুপচাপ এটা নিয়ে এগোতে শুরু করে দেয়, এবং একটা সময় সে লক্ষ্য করে চারপাশে এক অদ্ভুত আওয়াজ শুরু হয়ে গেছে। তার বন্ধু তাকে পিছন থেকে ডাকতে শুরু করে দেয় এবং জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না এবং সামনের দিকে এগিয়ে যায়। সে যখন রাস্তায় পৌঁছায়, একটি গাড়ি ঠিক তার দিকে ছুটে আসে এবং তার সাথে এক বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়, এই অ্যাক্সিডেন্টে এই ছেলেটির কোনো ক্ষতি হয় না, বরং গাড়িটা টুকরো টুকরো হয়ে যায়। এবং তারপরই সেই ছেলেটির হাতে একটি অদ্ভুত ট্যাটুর মতো ভেসে ওঠে। ছেলেটি আবারও নিজেকে ঠিকঠাক করে তার যাত্রা শুরু করে দেয়। আর এখান থেকে মুভির সিন শিফট হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এক মহিলাকে, যে তার কিচেন রুমে রান্না করতে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎই সে কিছু একটা শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে তার মেয়ের রুমে যায় এবং সে যা দেখতে পায় তাতে সে ভয় পেয়ে যায়। সে লক্ষ্য করে তার মেয়ে ঘরের সিলিংয়ে উল্টোভাবে ঝুলে রয়েছে। আর এই জিনিসটা এতটাই ভয়ানক যার ফলে মহিলাটি চিৎকার করার সুযোগও পায় না। তার আগেই সে অজ্ঞান হয়ে যায়। বেশ কিছু সময় পর এই শহরে এমন একজন মানুষের এন্ট্রি হয় যে ভূত প্রেত নিয়ে গবেষণা করে এবং এই ধরনের অশরীরী আত্মাগুলোকে সে নিজের হাতে কন্ট্রোল করে। আর এই ব্যক্তির নাম হলো জন কনস্ট্যান্টিন। জনকে এখানে ডেকে নিয়ে এসছে ফাদার হেনেসি নামের এক ব্যক্তি, এবং সে ভালোভাবে জানে জনের ট্যালেন্ট কতটা। জন প্রথমেই সেই রুমে প্রবেশ করে যেখানে সেই মেয়েটি রয়েছে এবং তার শরীরে বর্তমানে অশরীরী রয়েছে। জন প্রথমেই ঘরের জানালাটা খুলে দেয় এবং আলো পড়তেই সেই মেয়েটি ছটফট করতে শুরু করে দেয়। জন সবার প্রথমে মেয়েটির কাছে আসে এবং তার কানে তার নামটা বলে এবং ওয়ার্নিং দেয় সে যেন এখনই নরকে ফিরে যায়। আসলে প্রত্যেকটা অশরীরী বা ডেমন জনের নাম শুনলেই বেশ ভয় পেয়ে যায়, কিন্তু এখানে খানিকটা ব্যতিক্রম ঘটে। এই মেয়েটি শরীরে থাকা ডেমন তার নামে কোনো রকম ভয় পায় না, বরং উল্টো কনস্ট্যান্টিনকে ধমকি দেয়। সে তাকে বলে, তুমি আমার কাজে বাধা দিও না, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। কিন্তু জন হার মানার পাত্র নয়। সে তার হাত দিয়ে মেয়েটির কপাল চেপে ধরে এবং জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করে দেয়। এমনটা করাতে মেয়েটি ছটফট করতে শুরু করে দেয় এবং একটা সময় মেয়েটি স্থির হয়ে যায়। সে মনে করে হয়তো এই ডিমন নরকে চলে গেছে, কিন্তু পরের মুহূর্তেই মেয়েটির গলা থেকে সেই অশরীরী বেরিয়ে আসার চেষ্টা করে এবং জনের ওপর অ্যাটাক করার চেষ্টা করে। জন তার সহযোগীদের অর্ডার দেয় সে যেন এখনই একটি বড় আয়না নিয়ে আসে, এবং এরপর জন ঘরের সেই জানালাটা ভেঙে ফেলে এবং একইভাবে সেই জানালা দিয়ে একটি দড়ি সে ঘরের মধ্যে নিয়ে আসে। এখন বাকিরা কথা মতো একটি বড় আয়না নিয়ে চলে আসে। জন সেই আয়নাটাকে এমনভাবে সেট করে যাতে দড়ি দিয়ে টানলে আয়নাটা সোজা জানালা দিয়ে বাইরে চলে যায়।
জন আয়নাটাকে একদম মেয়েটির ওপরে সেট করে এবং তারপর প্রত্যেককে সেই আয়নাটাকে ধরে থাকতে বলে। একইভাবে সে তাদেরকে সতর্ক করে দেয় সে যখন মন্ত্র পড়বে প্রত্যেকে যেন চোখ বন্ধ করে থাকে। এখন জন তার মন্ত্র পড়তে শুরু করে দেয়, কিন্তু একজন ব্যক্তির মনে কৌতূহল সৃষ্টি হয়, তাই সে চোখ খুলে দেখতে শুরু করে দেয় এবং পরের মুহূর্তেই সেই মানুষটি বয়স্ক মানুষে পরিণত হয়ে যায়। কিন্তু জন হার মানে না, সে কন্টিনিউ তার কাজ চালিয়ে যায় এবং একটা সময় এই মেয়েটির মধ্যে থাকা সেই অশরীরী সেই আয়নার মধ্যে ভেসে ওঠে। জন প্রত্যেককে সেই আয়নাটা বাইরে বের করতে বলে এবং দড়িটা টানতে বলে, কিন্তু আয়নাটা জানালায় আটকে যায়। তাই জন তার শক্তি ব্যবহার করে সেই আয়নাটা টানতে শুরু করে দেয় এবং একটা সময় সেটা বাইরে আছড়ে পড়ে এবং টুকরো টুকরো হয়ে যায় এবং একইভাবে এই মেয়েটি ডিমনের হাত থেকে বেঁচে যায়। কিন্তু এই ঘটনা জনকে বেশ চিন্তায় ফেলে দেয় এবং তার যুক্তি রয়েছে, আর সেটা হলো নরক এবং স্বর্গের নিয়ম অনুযায়ী কোনো অশরীরী আত্মা অনুমতি ছাড়া পৃথিবীতে অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে সেখানে প্রবেশ করতে পারবে না। তাই জন বুঝে উঠতে পারে না এই অশরীরী এখানে কি করে আসলো এবং পরের মুহূর্তেই জন একটি ছবি দেখতে পায়, আর এই ছবিতে সেই ভাগ্যের তলোয়ারের ছবি রয়েছে। জন এই তলোয়ারের ইতিহাস ভালোভাবে জানে, তাই সে সঙ্গে সঙ্গে ছবিটা নিয়ে নেয়। একইভাবে সেই অশরীরী এখনো জনকে ফলো করে যাচ্ছে, আর এই জিনিসটা জন ভালোভাবে বুঝতে পারে। তাই জন তার পুরনো বন্ধু ফাদার হেনেসিকে রিকোয়েস্ট করে, পরিস্থিতি এখনো আগের মতো হয়নি, তাই তোমায় আমাকে হেল্প করতে হবে এবং কোন রকম অস্বাভাবিক জিনিস এখানে লক্ষ্য করলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। অন্যদিকে শহরে একটি মেয়ে পুলিশ অফিসারকে দেখানো হয় যার নাম ইসাবেলা। ইসাবেলা সবার প্রথমে শহরের একটি চার্চে প্রবেশ করে এবং তার এতদিনের করে আসা প্রতিটা পাপ কাজের জন্য সে ক্ষমা চায়। আসলে ইসাবেলার মতে প্রতিটা পুলিশ অফিসার দিনের পর দিন কাজ করে যায়, কিন্তু কখনো বন্দুকের ব্যবহার করে না। কিন্তু সে এই পুলিশের জব পেয়েছে বেশি দিন হয়নি এবং তার মধ্যেই সে অনেক মানুষকে মেরে ফেলেছে, আর এই জিনিসটাই তার মনে সব সময় ডাউট ফিল করায়। সে আগের থেকেই বুঝে যায় কোন মানুষটি দোষী এবং কাকে কখন গুলি করে মেরে ফেলতে হবে, আর এই কারণেই তার হাতে অনেক অপরাধীর মৃত্যু হয়েছে। ইসাবেলার ধারণা তার শরীরে কোনো অস্বাভাবিক কিছু রয়েছে, তাই সে চার্চের ফাদারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ফাদার তাকে বোঝায় এতে কোনো খারাপ লক্ষণ নেই, বরং ঈশ্বর তোমাকে কোনো একটি বিশেষ কারণে পৃথিবীতে পাঠিয়েছে, আর এই কারণে তোমার মধ্যে এরকম শক্তি রয়েছে। এখন এই কথা শুনে ইসাবেলা বাড়িতে ফিরে যায়, কিন্তু রাতে যখন সে ঘুমোয় হঠাৎ একটি ছেলের গলার আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। এমনকি এই পর্যন্ত নয়, বরং সে লক্ষ্য করে সে একটি হসপিটালের বেডে শুয়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে হসপিটালের ছাদে চলে যায় এবং তার হাতে থাকা হসপিটালের সেই ট্যাগটা খুলে ফেলে দেয়। এমনকি সে লক্ষ্য করে তার হাতে একটি চিহ্ন হয়ে গেছে, আর এই চিহ্নটা ঠিক তেমন চিহ্ন যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ সেই গরিব ছেলেটি যে ভাগ্যের তলোয়ার খুঁজে পেয়েছিল এবং তার হাতেও ঠিক এমনই চিহ্ন তৈরি হয়েছিল। ইসাবেলা কিছুই বুঝে উঠতে পারে না। সে ছাদের একদম পাশে চলে আসে এবং হঠাৎই সে ওপর থেকে লাফ দেয় এবং একটা সময় নিচে সুইমিং পুলে সে আছড়ে পড়ে এবং পরের মুহূর্তেই তার ঘুম আবারও ভেঙে যায়, আর এবার সে তার বাড়িতে রয়েছে। আসলে এই সব কিছুই তার দুঃস্বপ্ন ছিল, কিন্তু তবুও সে এমন দুঃস্বপ্ন আগে কখনো দেখেনি। জন সকালে ঘুম থেকে উঠে সে যখন তার টয়লেটে যায় হঠাৎই তার খুব বেশি কাশি হয় এবং তার মুখ থেকে রক্ত বের হয়। জন সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায়, আর এটা সেই হসপিটাল যেটা ইসাবেলা স্বপ্নে দেখেছিল। হসপিটালে চেক আপ করানোর পর সে জানতে পারে তার বুকে ক্যান্সার হয়ে গেছে, শুধুমাত্র খুব বেশি পরিমাণে স্মোকিং করার জন্য। ডাক্তার তাকে বোঝায় এটা তার লাস্ট স্টেজ এবং এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। জন কখনোই মৃত্যুর ভয় পায় না, কিন্তু আজ এই কথা শুনে তার খানিকটা ভয় লাগে। কিন্তু তাই বলে সে তার স্মোকিং বন্ধ করে না। সে আবারও একটি সিগারেট ধরায় এবং একই সাথে সেটা পান করতে শুরু করে দেয় এবং তারপর সে এখান থেকে চলে যায়। পরের দিন অ্যাঞ্জেলা নামের এক পুলিশ অফিসার তার বোনকে দেখতে হসপিটালে আসে, আর এখানে আমরা দেখতে পাই তার বোন আর কেউ নয়, স্বয়ং ইসাবেলা, এবং একইভাবে এরা দুজন যমজ বোন এবং দেখতে তাদের দুজনকে একই রকম। অর্থাৎ আগের দিন রাতে সেটা দুঃস্বপ্ন ছিল না, বরং তার বোনের মৃত্যু হয়েছিল। অ্যাঞ্জেলার বিশ্বাস তার বোন কখনোই এমনটা করতে পারে না, তাকে কেউ প্ল্যান করে মেরে ফেলেছে। অন্যদিকে সেই গরিব ছেলেটিকে দেখানো হয় যে সেই ভাগ্যের তলোয়ার খুঁজে পেয়েছে এবং সে হাঁটতে হাঁটতে মেক্সিকোর বর্ডারের কাছে চলে এসছে। এমনকি তার শরীরে এখন এমন শক্তি চলে এসছে, সে যেখান থেকে যায় তার আশেপাশে থাকা জীবজন্তু অটোমেটিকভাবেই মরে যায় এবং তার কানে বাজতে থাকা সেই অদ্ভুত শব্দ তাকে তার লক্ষ্যের দিকে নিয়ে যায়। অন্যদিকে জন
তার এক বন্ধুর সাথে দেখা করে, যার নাম বিম্যান। এই বিম্যান নামের মানুষটি অস্ত্র বানানোর কাজ করে এবং সে তেমন অস্ত্র বানায় যেগুলোর সাহায্যে এই অশরীরী আত্মাগুলোকে মেরে ফেলা যায়। জন তার বন্ধুর জন্য একটি গিফট নিয়ে এসছে, আর এই গিফটটা হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি। বিমানের এই গিফটটা বেশ পছন্দ হয়ে যায়। একইভাবে বিমানও তাকে কিছু গিফট করে, যেমন জর্ডন নদীর জল এবং একটি বিটেল বক্স। আর এই বাক্সটা নাড়ালে তার মধ্যে দিয়ে অদ্ভুত টাইপের পোকার আওয়াজ বেরিয়ে আসে। এই পোকার আওয়াজে মানুষের কোনো ক্ষতি না করলেও কিন্তু এই অশরীরী এই আওয়াজ সহ্য করতে পারে না। এরপর সে তাকে একটি বন্দুক গিফট করে, আর এই বন্দুকের মধ্যে দিয়ে আগুন বের হয়, ঠিক তেমন আগুন যেমনটা কোনো ড্রাগনের মুখ থেকে বের হয়। এরপর বিম্যান তাকে একটি কফ সিরাপ দেয়, কারণ ইতিমধ্যে তার কাশি শুরু হয়ে গেছে। এই সব কিছুর পর জন সোজা একটি লাইব্রেরিতে চলে যায় এবং সেখানে গিয়ে তার অ্যাঞ্জেলার সাথে দেখা হয়, যে একজন পুলিশ অফিসার। অ্যাঞ্জেলা এখানে চার্চের ফাদারের সাথে দেখা করতে এসছে। সে জানতে চায় তার বোনের মৃত্যুর শেষ কাজ সে কিভাবে সম্পন্ন করবে, কারণ তার মতে তার বোন ইচ্ছা মৃত্যু বরণ করেনি, বরং তাকে কেউ মেরে ফেলেছে। কিন্তু চার্চের ফাদার তাকে বোঝায় এটা হলো ইচ্ছা মৃত্যু, এবং খ্রিস্টান ধর্মে ইচ্ছা মৃত্যুর খুবই খারাপ একটি কাজ, তাই তার মৃত্যুর শেষ কাজ তাদের নিয়মে লেখা নেই। অন্যদিকে জন একজন হাফ এঞ্জেলের সাথে দেখা করে। আসলে এই মানুষটি অর্ধেক মানুষ এবং অর্ধেক এঞ্জেল। অশরীরীর মতো এঞ্জেলরাও মানুষ যেখানে বসবাস করে সেখানে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না, কিন্তু এই অর্ধেক এঞ্জেল খুব সহজেই এখানে প্রবেশ করতে পারে, কারণ তারা বেশিরভাগ সময় মানুষ সেজে থাকে। আসলে এমন ধরনের এঞ্জেল তখন তৈরি হয় যখন সে খুব ভালো কাজ করে এবং ঈশ্বরের থেকে কোনো বর পেয়ে যায়। একইভাবে অশরীরীর মধ্যেও ঠিক অর্ধ অশরীরী রয়েছে, যারা সব সময় মানুষ সেজে থাকে, কিন্তু সময় আসলে তারা অশরীরী রূপ নিয়ে নেয় এবং এদের প্রধান কাজ হলো মানুষের মধ্যে খারাপ জিনিস ছড়িয়ে দেওয়া। কিন্তু অর্ধ এঞ্জেলরা ঠিক তার উল্টো কাজ করে, তারা সব সময় মানুষের ভালো চায়। আর জন এমন একজন ব্যক্তি এবং তার কাছে এমন শক্তি রয়েছে, সে খুব সহজেই এই অর্ধেক এঞ্জেল এবং অর্ধেক অশরীরী খুব সহজেই চিনতে পেরে যায়। তাতে তারা যতই মানুষ সেজে থাকুক, জনের কাছ থেকে তারা লুকোতে পারে না। আর এবার জন এমনই একজন অর্ধ এঞ্জেল যার নাম গ্যাব্রিয়াল, তার সাথে দেখা করে। আসলে এখানে আসার একটাই কারণ, আর সেটা হলো জন তার আয়ু বাড়াতে চায়। সে ইতিমধ্যে জানতে পেরেছে ক্যান্সারের কারণে তার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই গ্যাব্রিয়ালকে তার আয়ু বাড়িয়ে দিতে বলে। গ্যাব্রিয়াল তাকে জিজ্ঞাসা করে, তুমি এতদিনে ভালো কি কাজ করেছ যার কারণে আমি তোমার আয়ু বাড়িয়ে দেব? জন বলে, আমি সেই সব দুষ্টু আত্মাগুলোকে নরকে পাঠিয়েছি যারা মানুষের ক্ষতি করত। গ্যাব্রিয়াল বলে, এটা তুমি নিজের জন্য করেছ, তুমি নিজে ভালো হওয়ার জন্য করেছ, কারণ তুমি ঈশ্বরের কাছে ভালো হতে চাও। সে আরো বলে, তুমি 15 বছর বয়স থেকে দিনে 30টা করে সিগারেট খেতে শুরু করেছিলে, যার কারণে আজ তোমার ক্যান্সার হয়ে গেছে। তাই এটা নিশ্চিত তুমি খুব তাড়াতাড়ি মরে যাবে এবং একইভাবে তুমি নরকে যাবে। জন এই কথা শুনে খুব রেগে যায়। সে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে এবং বাইরে আরও একবার অ্যাঞ্জেলার সাথে দেখা হয়। এদের দুজনের মধ্যে আগের মতোই এবারও কোনো পরিচয় হয় না এবং জন কনস্ট্যান্টিন আরও একবার একা একা এখান থেকে চলে যায়। সে তার গাড়িতে ওঠে না, বরং একা একা হাঁটতে শুরু করে দেয়। তার গাড়ির ড্রাইভার কনস্ট্যান্টিন বলে চিৎকার করে ওঠে, কিন্তু সে থামে না। এখন এই চিৎকার শুনে অ্যাঞ্জেলা প্রথমবার জানতে পেরে যায় এই মানুষটির নাম হলো জন কনস্ট্যান্টিন। আসলে এই মানুষটির নাম অনেকেই শুনেছে, কিন্তু সবাই তাকে চেনে না। অন্যদিকে ফাদার হেনেসি অতীতের সব রকম নিউজ পেপার ভালোভাবে চেক করতে শুরু করে দেয়। হেনেসির একটি ট্যালেন্ট হলো সে নিউজে কোনো মৃত্যুর খবর থাকলে সেটা স্পর্শ করেই বুঝতে পেরে যায় এবং সেই মৃত্যুর আওয়াজ তার কানে ভেসে ওঠে। তাই সে পুরো নিউজ পেপারে হাত ঘোরাতে শুরু করে দেয় এবং একটা সময় সে ইসাবেলার নিউজটা খুঁজে পায়। খবরের পেপারে লেখা থাকে ইসাবেলা ইচ্ছাকৃত মৃত্যুবরণ করেছে। অন্যদিকে অ্যাঞ্জেলা তার বোনের শেষ ভিডিওটা মন দিয়ে দেখতে থাকে। সে লক্ষ্য করে তার বোন ছাদ থেকে লাফ দেওয়ার আগে সে তার মুখে কনস্ট্যান্টিন নামটা বলছে। অ্যাঞ্জেলা খানিকটা অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নামটা লিখে ফেলে এবং তার মনে পড়ে যায় জন কনস্ট্যান্টিনের কথা। এর পরের মুহূর্তেই অ্যাঞ্জেলার কাছে ফোন আসে। সে ফোনটা ওঠায়, কিন্তু কোনো কথা হয় না, বরং পাশের ফোনটায় রিং বাজতে শুরু হয়ে যায়। সে সেটাও ওঠায় এবং তারপর তার পাশেরটায় রিং শুরু হয়ে যায়। আর এমনভাবে ঘরে যত ফোন রয়েছে প্রত্যেকটাতে রিং হতে শুরু হয়ে যায়। অ্যাঞ্জেলার মনে প্রচুর ভয় সৃষ্টি হয়। অন্যদিকে জন কনস্ট্যান্টিন সে বাড়িতে ফেরে না, সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এমনকি বৃষ্টির মধ্যেও সে রাস্তা দিয়ে নেশা করতে করতে এগিয়ে যায় এবং এমন অবস্থায় হঠাৎই রাস্তার মাঝে তার কাশি শুরু হয়ে যায়। সে রাস্তায় বসে পড়ে।
এবং তার পায়ে একটি পোকা চলে আসে। জন বুঝতে পারে এটা কিসের সংকেত এবং তার পরের মুহূর্তেই এক অচেনা ব্যক্তি তার কাছে সিগারেট চায়। জন এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে তার পকেট থেকে সেই বিটেল বক্সটা বের করে এবং এমনটা করাতে সঙ্গে সঙ্গে সেই মানুষটি সমস্ত রকম পোকা দিয়ে তৈরি এক দৈত্যে পরিণত হয়ে যায় এবং সোজা জনের ওপর হামলা করে। এখন এরকম হঠাৎ হামলার কারণে জনের হাতে থাকা সেই বিটেল বক্স হাত থেকে পড়ে যায়। জন কোনো রকমে সেটা আবারও হাতে তুলে নেয়, কিন্তু এই বক্সেও কোনো রকম কাজ হয় না। এই দৈত্য তাকে পুরো চেপে ধরে। জন উপায় না পেয়ে হাইরোডের দিকে এগিয়ে যায় এবং এই দৈত্য তাকে ফলো করতে করতে এগিয়ে যায় এবং একটা সময় একটি গাড়ি এই দৈত্যটাকে সজোরে আঘাত করে, যার ফলে এই পোকাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়ে যায়। এরপর জন মিডনাইট ক্লাবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার যে ড্রাইভার রয়েছে, যার নাম চেজ, সেও জনের মতোই তান্ত্রিক হতে চায়, অর্থাৎ সেও এরকম ভূত প্রেত নিয়ে গবেষণা করতে চায়। তাই সে জনকে বলে, তুমি আমাকে কবে সেই ক্লাবে নিয়ে যাবে? কিন্তু জন তাকে কোনো রকম উত্তর দেয় না, শুধু এটুকুই বলে, তুমি যদি ক্লাবে প্রবেশ করতে পারো তবে অবশ্যই তুমি আমার সাথে চলো। আসলে মিডনাইট ক্লাব সবার জন্য নয়, এখানে অর্ধ এঞ্জেল এবং অর্ধ অশরীরীরা একসাথে বসবাস করে। তাই এখানে প্রবেশ করতে হলে একটি বিশেষ ধরনের কোড জানতে হবে, যেটা জন ভালোভাবে জানে, কিন্তু চেজ সেটা জানে না। এই ক্লাবের যে প্রধান, তার নাম হলো পাপা মিডনাইট এবং এই ব্যক্তির সাথে জনের খুব ভালোভাবে পরিচয় রয়েছে। তাই জন তাকে জানায়, ইতিমধ্যে নরক থেকে ডেমনরা আমাদের পৃথিবীতে চলে এসছে, তারা মানুষের ক্ষতি করছে। একইভাবে কিছুক্ষণ আগে কিভাবে তার উপর অ্যাটাক হয়েছিল সেই সব কিছু সে বলে দেয়, কিন্তু মিডনাইট তার কথা বিশ্বাস করে না। তার মতে এটা কখনোই সম্ভব নয়। সে আবারও নিয়মগুলো তাকে মনে করিয়ে দেয়। এখন এই কথাবার্তার মধ্যে একজন অর্ধ ডেম্যান এখানে চলে আসে, যার নাম বালথাজার, এবং সে ইচ্ছাকৃতভাবে জনকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। জন এই বালথাজারকে মোটেও পছন্দ করে না এবং এবার তার মুখে এমন কথা শুনে সে তাকে মেরে ফেলার ধমকি দেয়। আর এই হইচই দেখে মিডনাইট খুব রেগে যায়, কারণ তার মতে তাদের এই ক্লাবে কোনো ঝামেলা করা যাবে না। তাই ওয়ার্নিং দেয়, সে যদি ঝামেলা করে তবে এখনই তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। জনের হঠাৎ করে কাশি শুরু হয়ে যায়, তাই সে এক মুহূর্ত এখানে দাঁড়ায় না, সে এই ক্লাব থেকে বেরিয়ে যায়। জন এখনো অবধি যেখানে যেখানে গিয়েছিল শুধুমাত্র হেল্প নেওয়ার জন্য, সেখান থেকে সে খালি হাতে ফিরে এসছে এবং কেউ তাকে হেল্প করেনি। তাই সে এখন মনের দিক থেকে একদম হতাশ হয়ে গেছে। সে একা ঘরে স্মোক করতে থাকে এবং ঠিক তখনই তার সাথে দেখা করতে অ্যাঞ্জেলা নামের সেই পুলিশ অফিসার তার বাড়িতে চলে আসে। আসলে অ্যাঞ্জেলা তার বোনের মৃত্যু নিয়ে এখনো চিন্তায় রয়েছে। সে চার্চে এটা প্রমাণ করতে চায় তার বোন ইচ্ছা মৃত্যু বরণ করেনি, বরং কেউ তাকে এই মৃত্যুর জন্য বাধ্য করিয়েছে। তাই সে কনস্ট্যান্টিনকে হেল্প করতে বলে, যাতে সে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে এটা প্রমাণ করতে পারে তার বোনের ইচ্ছা মৃত্যু নয়, বরং কেউ তাকে মেরে ফেলেছে। কারণ এটা প্রমাণ হলেই তার বোন নরকে যাবে না, বরং স্বর্গে যাবে। কিন্তু জন ইতিমধ্যে প্রচুর চাপে রয়েছে, তার কাছে অনেক মিশন রয়েছে যেগুলো সে কমপ্লিট করতে পারেনি। তাই সে এই মেয়েটিকে না করে দেয়। মেয়েটি রাগ করে এখান থেকে চলে যায় এবং যখনই সে বাইরে বের হয়, জন লক্ষ্য করে মেয়েটির পিছন পিছন প্রচুর কালো ছায়া দৌড়াতে দৌড়াতে এগিয়ে যাচ্ছে। জন এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে বুঝতে পারে মেয়েটি সত্যি বিপদে রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে ছুটে যায়। জন তাকে বোঝানোর চেষ্টা করে তার বোনের যে মৃত্যু হয়েছে, হয়তো এর পেছনে কোনো ডেমনের হাত রয়েছে। কিন্তু এরপরই সে কিছু বলবে, তখনই চারপাশে লাইট চলে যায় এবং তার পরের মুহূর্তেই পুরো আকাশ জুড়ে বাদুড় উঠতে শুরু করে দেয়। অ্যাঞ্জেলার সঙ্গে সঙ্গে তার বন্দুকটা বের করে, কিন্তু জন তাকে বুঝিয়ে দেয় এই বন্দুক তার কোনো কাজে আসবে না, বরং তাকে চোখটা বন্ধ করতে বলে। এরপর জন তার সেই অস্ত্রটা বের করে, যার মধ্যে দিয়ে আগুন বের হয়, যেমনটা ড্রাগনের মুখ থেকে বের হয়, এবং এটা চালু করতেই অ্যাঞ্জেলার সেই ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় বাদুড়গুলো কোনো ছোট বাদুড় নয়, বরং বিশাল ভয়ানক দৈত্যাকার বাদুড়, এবং তাদের দেখতে পুরো রাক্ষসের মতো। কিন্তু যতই ভয়ানক হোক, জন তার অস্ত্র দিয়ে প্রত্যেকটাকে মেরে ফেলে। জন এতক্ষণে বুঝতে পেরে গেছে সে যেই রহস্যের সমাধান করছে, সেই রহস্য অ্যাঞ্জেলার বোনের সাথে কোথাও না কোথাও জড়িত রয়েছে, এবং এই ডেমনগুলো অ্যাঞ্জেলাকে মারতেই এখানে চলে এসেছিল। তাই সে অ্যাঞ্জেলাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সে তাকে জানায় সে তার বোনের মৃত্যুর পিছনে আসল কারণটা অবশ্যই খুঁজে বের করবে। জন সবার প্রথমে অ্যাঞ্জেলার বাড়িতে যায় এবং সে ডিসাইড করে ইসাবেলা যদি ইচ্ছা মৃত্যু বরণ করে থাকে তবে সে নরকে যাবে। তাই সে এখন নরকে গিয়ে দেখবে তার বোন সেখানে রয়েছে কিনা।
এবং তবেই প্রমাণ হয়ে যাবে তার বোনের ইচ্ছা মৃত্যু হয়েছে না কেউ তাকে মেরে ফেলেছে। আর এমনটা করার জন্য জন সবার প্রথমে একটি পাত্রে কিছুটা জল নেয় এবং হাতে একটি কালো বিড়াল চেপে ধরে। আসলে জনের মতে বিড়াল এমন একটি প্রাণী যার সাথে নরকের ডাইরেক্ট কানেকশন রয়েছে। সে সবার প্রথমে একটি চেয়ারে বসে এবং তার পা দুটো সেই জলের মধ্যে রেখে বিড়ালটাকে চেপে ধরে এবং তারপর মন্ত্র পড়তেই জন সোজা নরকে পৌঁছে যায়। এটা দেখতে অনেকটা মরুভূমির মতো এবং তার মধ্যে আগুন জ্বালিয়ে দিলে ঠিক এমন পরিস্থিতি হয়ে যাবে। এমনকি এর মধ্যে সেই ভয়ানক ডেমনগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ভয়ানক চিৎকার যে কোনো মানুষের হাড় হিম করে দেবে। কিন্তু জন এইসবে কোনো রকম গুরুত্ব দেয় না। সে সোজা এগিয়ে যায় এবং দূরে ইসাবেলাকে দেখতে পায়। তার চোখে জল রয়েছে এবং একইভাবে তার হাতে সেই ট্যাটু রয়েছে। ইসাবেলা আগের মতোই তার হাতের সেই হসপিটালের ট্যাগটা খুলে ফেলে দেয়, কিন্তু জন সেটার সঙ্গে সঙ্গে ধরে নেয় এবং পুনরায় বর্তমানে ফিরে আসে। অ্যাঞ্জেলা লক্ষ্য করে জনের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, তার শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। জন কোনো রকমে অ্যাঞ্জেলাকে জানায় তার বোন ইচ্ছা মৃত্যুবরণ করেছে, সে নিজেই ইচ্ছা করে মরে গেছে। একইভাবে এটা প্রমাণ করার জন্য সে হসপিটালের ট্যাগটা তাকে দিয়ে দেয়। অন্যদিকে ফাদার হেনেসি তদন্ত করতে করতে হসপিটালের সেই রুমে চলে যায় যেখানে মৃতদেহ রাখা হয়। সে সবার প্রথমে ইসাবেলার মৃতদেহটা খুঁজে বের করে এবং তার হাতটা সে যখনই চেপে ধরে সে কিছু একটা জানতে পেরে যায় এবং তারপর সে চোখ খুলে দেখতে পায় হাতে একটি ট্যাটু তৈরি হচ্ছে। আর এই ট্যাটুটা ঠিক তেমন দেখতে যেমনটা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। হেনেসি দেখা মাত্র ছটফট করতে শুরু করে দেয়। সে সবার প্রথমেই তার পকেট থেকে অ্যালকোহলের বোতলটা বের করে এবং সেটা পান করার চেষ্টা করে, কিন্তু সেই বোতল থেকে এক ফোঁটাও অ্যালকোহল বের হয় না। সে সঙ্গে সঙ্গে দৌড়ে একটি মদের দোকানে চলে যায় এবং সেখান থেকে এক একটা বোতল সে পান করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বোতলের অর্ধেক মুখ ভেঙে ফেললেও তবুও ভেতর থেকে কোনো অ্যালকোহল বের হয় না। কিন্তু যখনই সে বোতলটা রেখে দেয় তখনই সেই অ্যালকোহল বের হতে শুরু হয়ে যায়। হেনেসি কিছুই বুঝে উঠতে পারে না, সে মাটিতে শুয়ে পড়ে। আর ঠিক তখনই দোকানে বালথাজার প্রবেশ করে। আর এখান থেকে আমরা প্রথমবার বুঝতে পারি এই সব কিছু স্বয়ং বালথাজার করা ছিল, যে কিনা একজন অর্ধপিশাচ। এবং একটা সময় ফাদার হেনেসির মৃত্যু হয়ে যায়। অন্যদিকে জন অ্যাঞ্জেলাকে বোঝাতে শুরু করে দেয় কিভাবে অর্ধপিশাচ এবং অর্ধ এঞ্জেল যারা মানুষ রূপে এই পৃথিবীতে বসবাস করে এবং তাদের মধ্যে অর্ধপিশাচ মানুষের ক্ষতি করে এবং অর্ধ এঞ্জেল সবসময় মানুষের ভালো চায়। আর এভাবেই সবসময় সমতা বজায় থাকে। কিন্তু জনের মতে সে এই জিনিসটা মোটেও পছন্দ করে না। জন এখানে প্রথমবার জানায় ছোটবেলা থেকেই তার মধ্যে একটি অদ্ভুত শক্তি রয়েছে, আর সেটা হলো সে ছোটবেলা থেকেই বুঝতে পারত কোন মানুষটির মধ্যে অশরীরী রয়েছে অথবা কোন পিশাচটি মানুষ সেজে মানুষের মধ্যে রয়েছে। এমনকি তার এই শক্তির কারণে তার মাও তাকে পাগল মনে করত এবং সে বহুবার ডাক্তারের কাছে এসেছিল এবং একদিন সে ইচ্ছে করেই নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর এমনটাতে সে সত্যি সত্যি মরে গিয়েছিল, কিন্তু শুধুমাত্র 2 মিনিটের জন্য। এখন যেহেতু সে ইচ্ছাকৃত মৃত্যুবরণ করেছে, তাই এই 2 মিনিটের মধ্যে সে নরকে পৌঁছে গিয়েছিল। পৃথিবীর সময় এবং নরকের সময়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পৃথিবীর 2 মিনিটের সময় হলে সেটা নরকে প্রায় 100 বছরের সমান। তাই জন পুরো 100টা বছর নরকে কাটানোর পর সে আবারও ফিরে এসেছিল এবং তারপর থেকেই সে অর্ধপিশাচ এবং অর্ধ এঞ্জেল মনে প্রাণে বিশ্বাস করে এবং তারপর থেকেই তার এই পাপ মুক্ত করার জন্য সে অর্ধপিশাচকে নরকে পাঠাতে শুরু করে দেয়, যাতে ঈশ্বর তাকে আর কখনোই নরকে না পাঠায়। এখন এই পুরো গল্প শুনে অ্যাঞ্জেলা তার বোনের সম্বন্ধে বলতে শুরু করে দেয়। সে বলে তার বোনও ঠিক এমনভাবেই পিশাচ এবং অ্যাঞ্জেলদের দেখতে পারত। এখন এর মধ্যে অ্যাঞ্জেলার কাছে একটি ফোন আসে, আর এই ফোনটা আসে সেই মদের দোকান থেকে যেখানে ফাদার হেনেসি মরে পড়ে রয়েছে। জন, কনস্ট্যান্টিন এবং অ্যাঞ্জেলা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়। জন বুঝতে পারে মৃত্যু শুধুমাত্র তার কারণেই হয়েছে, কারণ এই ইনভেস্টিগেশনের দায়িত্ব সে ফাদার হেনেসিকে দিয়েছে। একইভাবে ফাদার হেনেসি তার খুব কাছের মানুষ, তাই তার মনে বেশ আঘাত লাগে। সে এখান থেকে বেশ কিছু জিনিস কালেক্ট করে নেয়, যেমন ফাদার হেনেসির হাতে একটি চিহ্ন তৈরি হয়েছে। এই চিহ্নটা তার বন্ধু বিমানের কাছে পাঠিয়ে দেয় এবং তাকে তদন্ত করতে বলে। এদিকে জন কনস্ট্যান্টিন তদন্ত করার জন্য সেই হসপিটালে চলে যায় যেখানে ইসাবেলার মৃত্যু হয়েছে। অ্যাঞ্জেলা এখানে প্রথমবার জানায় তার বোন ইসাবেলা এই হসপিটালে যখন ভর্তি হতো তখন সে এই কাঁচের জানালার মধ্যে তার জন্য মেসেজ লিখে রাখত এবং সেই লেখা সে মুখের গরম হাওয়া দিয়ে স্পষ্ট করত এবং সেটা পড়ে নিত। যদিও এটা ছোটবেলার কথা,
কিন্তু তার সন্দেহ হয় হয়তো তার বোন তার জন্য আরও একটি মেসেজ লিখে গেছে এবং তার ধারণা সঠিক হয়ে যায়। সে মুখের গরম হাওয়া যখনই কাচের জানালাতে দেয় সে একটি লেখা দেখতে পায়, আর এই লেখাটা বাইবেল থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে বিম্যান জনকে ফোন করে। সে জানায় সে একটি রহস্যময় জিনিস জানতে পেরেছে, আর সেটা হলো ফাদার হেনেসির মৃত্যুর সময় তার হাতে যে চিহ্নটা পাওয়া গেছে সেটা স্বয়ং নরকের রাজার ছেলে ম্যামুনের সিম্বল। আসলে ম্যামুনের বাবা, যার নাম লুসিফার, এদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নেই। তাই ম্যামুন ডিসাইড করে নিয়েছে সে নরক থেকে সোজা পৃথিবীতে চলে আসবে এবং সেখানেই সে তার রাজত্ব তৈরি করবে। কিন্তু নিয়ম অনুযায়ী কোনো পিশাচ সরাসরি পৃথিবীতে আসতে পারবে না, আর এটাই তাদের বাইবেলে লেখা রয়েছে। একইভাবে সমাধানও দেওয়া রয়েছে, আর সেটা হলো তারা আসতে পারবে যদি জন কনস্ট্যান্টিন এবং ইসাবেলার মতো মানুষকে তারা আবদ্ধ করতে পারে, যাদের মধ্যে অস্বাভাবিক শক্তি রয়েছে এবং যারা অশরীরী এবং অ্যাঞ্জেলদেরকে নিজের চোখে দেখতে পায়। এখন এই পর্যন্ত বিম্যান কথা বলতে পারে। এরপরেই তার চারপাশে থাকা মেশিনগুলো অটোমেটিকভাবে চালু হয়ে যায় এবং একটি মাছি তার চোখ দিয়ে বেরিয়ে আসে। বিম্যান চিৎকার করে ওঠে এবং জন এই চিৎকার শুনে গাড়ি জোরে চালাতে শুরু করে দেয় এবং সেই ফ্যাক্টরিতে চলে আসে যেখানে বিম্যান রয়েছে। কিন্তু যতই তাড়াতাড়ি আসুক তারা বিম্যানকে বাঁচাতে পারে না। সে লক্ষ্য করে একাধিক মাছি তার পুরো শরীরটাকে ঢেকে ফেলেছে এবং বিম্যান মরে পড়ে রয়েছে। অন্যদিকে সেই গরিব ছেলেটির হাতে ভাগ্যের তলোয়ার নিয়ে সে শহরের মধ্যে চলে এসছে। অন্যদিকে অ্যাঞ্জেলা জনকে আরও একটি সত্যি কথা জানিয়ে দেয়। সে বলে তার বোন শুধুমাত্র একা ছিল না যে অশরীরী দেখতে পারত, বরং সেও তার মতোই দেখতে পারত, কিন্তু সে এটা প্রকাশ করেনি শুধুমাত্র মানুষের কাছে, যাতে তার বদনাম না হয় এবং তার বোনের মতো মানুষ তাকে পাগল মনে না করে। তাই সে সবসময় মিথ্যে কথা বলে এসছে এবং তার এরকম মিথ্যে কথা বলতে বলতে একদিন তার ভিতর থেকে সেই শক্তি চলে যায় এবং সে কখনোই কিছুই আর দেখতে পায় না। অ্যাঞ্জেলা চায় সেই শক্তি পুনরায় ফিরে পেতে, তাই জন তাকে আশ্বাস দেয় সে অবশ্যই সেই শক্তি ফিরে পাবে, কিন্তু তার আগে তাকে কিছু করতে হবে। জন সবার প্রথমে একটি বাথটাবে জল ভর্তি করে এবং তারপর সেখানে অ্যাঞ্জেলাকে শুয়ে পড়তে বলে। অ্যাঞ্জেলা কথা মতো কাজ করে। সে জলের মধ্যে শুয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোনো রকম কাজ হয় না। অ্যাঞ্জেলার দম ফুরিয়ে আসে, তাই সে জল থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু জন তাকে বেরোতে দেয় না। তার মনে অন্যরকম প্ল্যান চলছিল, তাই সে তাকে চেপে ধরে রাখে এবং অ্যাঞ্জেলা ছটফট করতে থাকে। সে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে আসে এবং ঠিক সেই মুহূর্তে সময় থেমে যায় এবং অ্যাঞ্জেলা সেই বাঁধটা ভেঙে চুরে বাইরে বেরিয়ে আসে। যেহেতু সে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল, তাই তার সেই পুরনো শক্তি আবারও ফিরে আসে এবং সে সেই সবকিছু দেখতে পারে যেগুলো সাধারণ মানুষ দেখতে পারে না। এরপর অ্যাঞ্জেলা সেই জায়গায় চলে আসে যেখানে বিম্যানের মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং সে একটি কয়েন খুঁজে পায়, আর এই কয়েনটা জন ভালোভাবে চেনে। সে দেখেই বুঝতে পেরে যায় এটা হলো বালথাজারের কয়েন, আর এই বালথাজার সেই ব্যক্তি যে জনের দুই বন্ধুকে মেরে ফেলেছে। প্রথমত হলো ফাদার হেনেসি এবং দ্বিতীয়টা হলো বিম্যান। জন এসব জানতে পেরে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে হাতে অস্ত্র নিয়ে বালথাজারকে মেরে ফেলার জন্য বেরিয়ে পড়ে। জন সবার প্রথমে অ্যাঞ্জেলাকে গাড়ির মধ্যেই রেখে দেয় এবং তার গলায় সেই লকেটটা পরিয়ে দেয় যেটা ফাদার হেনেসির গলায় ছিল, এবং এমনটা করলে তাকে সেই খারাপ শক্তি অ্যাটাক করতে পারবে না। জন তাকে এখানে অপেক্ষা করতে বলে এবং তারপর সোজা সেই রুমে চলে যায় যেখানে বালথাজার রয়েছে। অন্যদিকে বালথাজার ঘরের মধ্যে দাঁড়িয়ে আয়নাতে তার নিজের মুখটা মন দিয়ে দেখছিল এবং এমন অবস্থায় জন সেই বন্দুকটা ব্যবহার করে যার মধ্যে দিয়ে ড্রাগনের মতো আগুন বের হয় এবং সেটা দিয়ে বালথাজারকে আঘাত করে। জন তাকে জিজ্ঞাসা করে, তুমি বলো ম্যামুন এখানে কিভাবে আসবে, সে পৃথিবীতে কিভাবে প্রবেশ করবে? কিন্তু বালথাজার কোনো উত্তর দেয় না, বরং তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। এদিকে গাড়িতে বসে থাকা অ্যাঞ্জেলা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে সোজা বন্দুক নিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করে যায়। এদিকে এদের দুজনের মধ্যে এক ভয়ানক মারপিট শুরু হয়ে যায়। বালথাজার যার কাছে পৈশাচিক শক্তি রয়েছে এবং জন যার কাছে জাদু শক্তি রয়েছে, আর এদের মধ্যে কেউই কারো চাইতে কম নয়। কিন্তু একটা সময় জন তাকে মেরে মাটিতে শুয়ে ফেলে এবং তারপর মন্ত্র পড়তে শুরু করে দেয়। কিন্তু তার আগে সে আরও একবার জিজ্ঞাসা করে, তুমি বলো ম্যামুন এখানে কিভাবে আসবে? বালথাজার কোনো উপায় না পেয়ে সে জানিয়ে দেয় যেই ব্যক্তি ঈশ্বরের সন্তানকে মেরে ফেলেছে এবং যেই অস্ত্র ব্যবহার করেছে সেই অস্ত্র দিয়েই ম্যামুনের জন্ম হবে এবং বর্তমানে সেই অস্ত্র পৃথিবীতেই রয়েছে। এখন এইসবের মধ্যে অ্যাঞ্জেলা
এখানে চলে আসে, যাকে দেখে ব্যালথাজার খুব খুশি হয়ে যায়। সে বলে, আমি এটাই চেয়েছিলাম, যেন অ্যাঞ্জেলা এখানে চলে আসে, কিন্তু তুমি সেটা নিজের হাতে করে আমাকে সাহায্য করেছ। আর এই বলে ব্যালথাজার হাসতে শুরু করে দেয়। জন সঙ্গে সঙ্গে তার বন্দুক দিয়ে ব্যালথাজারকে মেরে ফেলে এবং এরপর জন এখান থেকে যাত্রা শুরু করে দেয় এবং যাত্রাপথে তার পকেটে থাকা সেই ছবিটা বের করে, যার মধ্যে সেই ভাগ্যের তলোয়ারের ছবি রয়েছে। আর এখান থেকে সে প্রথমবার বুঝতে পারে এটা সেই অস্ত্র যার সাহায্যে ম্যামন পুনরায় এখানে জন্ম নেবে। কিন্তু বিম্যানের কথা মতো জন্ম নেবার জন্য এই অস্ত্রের মধ্যে রক্তের প্রয়োজন এবং সেই রক্ত একমাত্র সেই শক্তিশালী মানুষই দিতে পারবে যে সাধারণ মানুষের থেকে আলাদা। জন বুঝতে পেরে যায় এই মানুষটি আর কেউ নয়, স্বয়ং অ্যাঞ্জেলা। এমনকি তার বোন এই কারণেই ইচ্ছাকৃত মৃত্যুবরণ করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল তার সাহায্যেই এই পৃথিবীতে এক পিশাচের জন্ম হবে। এখন জন লক্ষ্য করে অ্যাঞ্জেলার গলাতে লকেটটা নেই। সে তাকে জিজ্ঞাসা করে এবং অ্যাঞ্জেলার মনে পড়ে যায় সে গাড়িতে ভুল করে রেখে এখানে চলে এসেছে, কিন্তু সে সেই গাড়িতে যাবে তার আগেই অ্যাঞ্জেলা পিছন থেকে কিছু একটা অনুভব করে। সে অনুভব করে কিছু একটা তাকে টানছে। সে জনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই তাকে পিছন থেকে এক ভয়ানক শক্তি টেনে নিয়ে চলে যায়। জন সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই শক্তি জনের ধারণার বাইরে এবং একটার সময় মেয়েটিকে জনের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। জন বুঝতে পারে তার কাছে এখন একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো সেই মিডনাইট নামের মানুষটি তাকে হেল্প করতে পারবে। সে সোজা মিডনাইট ক্লাবে চলে যায় এবং বাবা মিডনাইটকে বন্দুক দিয়ে মেরে ফেলার ভয় দেখায়। সে বলে, আমি তোমার কাছে থাকা সেই চেয়ারটা ব্যবহার করতে চাই, যার সাহায্যে জন বুঝতে পারবে সেই পিশাচ অ্যাঞ্জেলাকে কোথায় নিয়ে গেছে। কিন্তু বাবা মিডনাইট তাকে এই চেয়ার দিতে রাজি হয় না, কারণ সে এই শয়তান এবং অ্যাঞ্জেলদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায় এবং সে এই ক্লাবটা এই কারণেই খুলেছে। কিন্তু জন তার কথা মানে না, তাকে আবারও মেরে ফেলার ভয় দেখায়, যার ফলে এদের দুজনের মধ্যে বড় ফাইট শুরু হয়ে যায়। বাবা মিডনাইট জনকে দেওয়ালের মধ্যে চেপে ধরে এবং এমন অবস্থায় জন প্রথমবার মিডনাইটকে সত্যিটা জানিয়ে দেয়। সে জানায় কিভাবে ম্যামুন নামের পিশাচ এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে চলেছে এবং একইভাবে এই মিশন কমপ্লিট করার জন্য ইতিমধ্যে তার দুই বন্ধু ফাদার হেনেসি এবং বিম্যানকে মেরে ফেলেছে। তাই এখন তোমার হেল্প চাই। জনের মুখে এমন কথা শুনে মিডনাইট তাকে ছেড়ে দেয় এবং তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। জন সবার প্রথমে সেই চেয়ারে বসে পড়ে এবং তারপর মিডনাইট ইলেকট্রিসিটি শক দেয় এবং কিছু সময়ের মধ্যেই জন একটি অলৌকিক জায়গায় পৌঁছে যায়, যেখানে সাধারণ মানুষেরা রয়েছে এবং লুকিয়ে থাকা সেই পিশাচগুলো রয়েছে। জন এখানে সেই গরিব ছেলেটিকে দেখতে পায় যার হাতে সেই ভাগ্যের তলোয়ার রয়েছে এবং এই ছেলেটি তলোয়ার নিয়ে সেই দিকে এগিয়ে যায় যেই দিকে অ্যাঞ্জেলাকে বন্দি করে রাখা হয়েছে, কারণ সেখানেই সে তার রক্ত ব্যবহার করে পিশাচের দেবতা মামুনকে জন্ম দেবে। কিন্তু জন এখানে বেশিক্ষণ থাকতে পারে না। কিছু সময়ের মধ্যেই সেই ছেলেটি জনের গলা চেপে ধরে। জন চিৎকার করে ওঠে এবং মিডনাইট তাকে কোনো রকমে পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে জন সেই লোকেশনটা জানতে পেরে গেছে যেখানে অ্যাঞ্জেলাকে রাখা হয়েছে। এখন এর মধ্যে জনের সেই ট্যাক্সি ড্রাইভার, যার নাম চেজ, সে এখানে চলে আসে এবং সে বেম্যানের মতোই কাজ করতে শুরু করে দেয়, অর্থাৎ এই পিশাচগুলোকে মেরে ফেলার জন্য সে অস্ত্র তৈরি করে এবং তারপর জন, মিডনাইট এবং তার ট্যাক্সি ড্রাইভার চেজ একসাথে সেই লোকেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। আর এই লোকেশন অন্য কোথাও নয়, বরং সেই হসপিটাল যেখানে অ্যাঞ্জেলার বোনের মৃত্যু হয়েছিল। এখন সেই হসপিটালে সেই অদৃশ্য শক্তি অ্যাঞ্জেলাকেও ঠিক তার বোনের মতোই সুইমিং পুলে ফেলে দেয়। অ্যাঞ্জেলা কিছু বুঝে উঠতে পারে না, তাই সে তার পকেট থেকে বন্দুকটা বের করে এবং ঠিক পরের মুহূর্তেই এই ছেলেটি অ্যাঞ্জেলার দিকে এগিয়ে আসে। তার হাতে সেই ভাগ্যের তলোয়ার রয়েছে। অ্যাঞ্জেলা উপায় না পেয়ে তার বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে দেয়, কিন্তু বারবার গুলি চালানোর পরও সে তাকে মারতে পারে না। এদিকে জন এবং তার টিম এই হসপিটালে চলে এসছে। তারা অ্যাঞ্জেলাকে বাঁচানোর জন্য সবার প্রথমে চেস হসপিটালের একদম টপ ফ্লোরে পৌঁছে যায়, যেখানে একটি ট্যাঙ্কি রয়েছে এবং তার মধ্যে একটি হলি ক্রস ফেলে দেয়। এরপর যখন সেই রুমে চলে যায় যেখানে পিশাচের আর্মিগুলো অপেক্ষা করছিল, জন তাদেরকে ওয়ার্নিং দেয়, কিন্তু তারা এখান থেকে যায় না, যার ফলে জন সেই জলের কল খুলে দেয় যেই জলের ট্যাঙ্কিতে সে হলি ক্রস রেখে এসছে। এখন যেহেতু জলের মধ্যে হলি ক্রস রয়েছে, তাই এই জল পবিত্র হয়ে গেছে এবং এই জলে এই পিশাচগুলো ছটফট করতে শুরু করে দেয় এবং জন এই সুযোগে এক এক করে তাদেরকে মারতে শুরু করে দেয়। জন একটার সময় প্রত্যেকটা পিশাচকে মেরে ফেলে, কিন্তু অন্যদিকে অ্যাঞ্জেলা এই পিশাচের হাত থেকে রক্ষা পায় না।
সেই ছেলেটি অ্যাঞ্জেলাকে সোজা নরকে পাঠিয়ে দেয়, যেখানে অ্যাঞ্জেলা লক্ষ্য করে তার চারপাশে প্রচুর পিশাচ ঘোরাফেরা করছে এবং তার মধ্যে একটি এমন থাকে যে হলো পিশাচের রাজা লুসিফারের ছেলে মামুন, এবং সে অ্যাঞ্জেলার দিকে এগিয়ে আসে। অ্যাঞ্জেলা ভালোভাবে জানে মামুন তার সাথে কি করতে চাইছে। সে তার রক্ত ব্যবহার করে পুনরায় তার জীবন নতুন করে শুরু করতে চাইছে। এদিকে জন অ্যাঞ্জেলাকে খুঁজতে খুঁজতে সেই সুইমিং পুলে চলে আসে, যেখানে সে সেই দরিদ্র ছেলেটিকে দেখতে পায় এবং অ্যাঞ্জেলাকে দেখতে পায় না। কিন্তু যখনই জন পিছনে ঘুরে সে দেখতে পায় অ্যাঞ্জেলা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার রূপ স্বাভাবিক নয়, বরং ভয়ানক রূপ, এবং তার মধ্যে সেই পিশাচ তার মধ্যে ঢুকে গেছে। জন এবং তার সহযোগী ড্রাইভার অ্যাঞ্জেলাকে ধরে জল থেকে ওপরে তোলে, কিন্তু মেয়েটির ভিতরে থাকা সেই পিশাচ কন্টিনিউ লড়াই চালিয়ে যায় এবং সে একটা সময় তার পেট চিরে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। জন বুঝতে পারে এতে অ্যাঞ্জেলার মৃত্যু হয়ে যাবে, তাই সে মন্ত্র পড়তে শুরু করে দেয়। কিন্তু এতেও যখন কাজ হয় না, তখন তার সহযোগী চেজ মন্ত্র পড়তে শুরু করে দেয় এবং দুজনের মন্ত্র একসাথে হয়ে শক্তি আরো বেড়ে যায় এবং সবকিছু পুনরায় আগের মতো হয়ে যায়। চেজ খুব খুশিতে থাকে, কারণ আজ সে প্রথমবার জনকে হেল্প করতে পেরেছে, আর এটা তার কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু পরের মুহূর্তেই এক ভয়ানক ঘটনা ঘটে যায়। সেই পিশাচ চেজকে টেনে নেয় এবং তাকে জোরে জোরে মাটির মধ্যে আছড়ে ফেলতে শুরু করে দেয় এবং একটার সময় তার মৃত্যু হয়ে যায়। এই মৃত্যু দেখে জন আর নিজেকে সামলে রাখতে পারে না। সে তার হাতে থাকা দুটি সিম্বল এক জায়গায় জড়ো করে এবং তার মন্ত্রের সাহায্যে সেই শক্তিকে তার সামনে নিয়ে আসতে বাধ্য করে যে তার বন্ধুকে মেরে ফেলেছে, এবং অবশেষে সেই শক্তি তার সামনে চলে আসে। আর এটা আর কেউ নয়, স্বয়ং অর্ধ এঞ্জেল গ্যাব্রিয়াল। জন বেশ অবাক হয়ে যায়। সে তাকে প্রশ্ন করে, তুমি একজন অ্যাঞ্জেল হয়ে কিভাবে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে পারো এবং খারাপ শক্তিদের কেন তুমি সাহায্য করছো? গ্যাব্রিয়াল তাকে বলে, ঈশ্বরের কাজ হলো সব সময় মানুষকে ভালোবাসা দেওয়া। সে কখনোই কাউকে কষ্ট দেয় না, বরং কষ্ট দেয় খারাপ শক্তিরা। কিন্তু এমনটা করতে গিয়ে ঈশ্বর মাঝে মাঝে এমন মানুষদেরকে ভালোবাসা দিয়ে ফেলে যারা ভালোবাসার যোগ্য নয়। তাই আমি তাদেরকে শাস্তি দিতে চাই, আর এই কারণেই আমি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছি এবং পিশাচের রাজার ছেলে মামুনকে আমি এখানে আনতে সাহায্য করছি। এরপর গ্যাব্রিয়াল জনকে ছুঁড়ে ফেলে দেয় এবং সোজা অ্যাঞ্জেলার কাছে চলে যায়। সে সবার প্রথমে সেই ভাগ্যের তলোয়ার হাতে নিয়ে নেয় এবং সেটা সোজা অ্যাঞ্জেলার পেটে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই সময় থেমে যায়। সময় খুব আস্তে আস্তে চলতে শুরু হয়ে যায়। এখন এখানে আমরা দেখতে পাই এর কারণ নরকের রাজা লুসিফার এখানে চলে এসছে, আর লুসিফারকে এখানে নিয়ে এসছে স্বয়ং জন কনস্ট্যান্টিন। আসলে এর কারণেই জন নিজেকে একদম আহত করে ফেলেছে, কারণ তার নরকে যেতে হবে এবং নরকে যাবার জন্য লুসিফারকে এখানে আসতেই হতো। জন এই সুযোগে লুসিফারকে জানায় তার ছেলে কিভাবে পৃথিবীতে রাজ করার জন্য এখানে জন্ম নেবার পরিকল্পনা করছে। আসলে লুসিফারও এমনটা করতে চেয়েছিল, কিন্তু নরক এবং সাধারণ মানুষের মধ্যে নিয়ম থাকার কারণে সে এটা করতে পারেনি। তাই সে প্রথম দিকে বিশ্বাস করে না, কিন্তু জন তাকে পাশের রুমে যেতে বলে এবং তাকে নিজের চোখে এই ঘটনা দেখতে বলে। লুসিফার পাশের রুমে চলে যায় এবং সে দেখতে পায় গ্যাব্রিয়াল সত্যি তার ছেলেকে এখানে জন্ম দেবার জন্য ভাগ্যের তলোয়ার অর্থাৎ স্পিয়ার অব ডেস্টিনি ধরে রয়েছে। লুসিফার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলাকে সেই চাকুর নিচ থেকে সরিয়ে ফেলে এবং তারপর সময়টা আবারও আগের মতো করে দেয়। গ্যাব্রিয়াল এই ঘটনাতে খুব রেগে যায়। সে লুসিফারের ওপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু এতে সে ব্যর্থ হয়ে যায়, কারণ বর্তমানে তার কোনো শক্তি নেই। সে পিশাচকে সাহায্য করেছে, তাই ঈশ্বর তার সব শক্তি কেড়ে নিয়েছে। তাই লুসিফার তাকে খুব সহজেই মেরে ফেলে এবং তার ছেলেকে পুনরায় নরকে পাঠিয়ে দেয়। লুসিফার এখানে এসছে জন কনস্ট্যান্টিনকে নেবার জন্য, কিন্তু লুসিফার ডিসাইড করে সে কনস্ট্যান্টিনকে আরও একবার জীবন দান করবে, কারণ জন কনস্ট্যান্টিন একমাত্র যে তাকে এখানে ডেকে নিয়ে এসছে এবং সে তার ছেলেকে ঠেকাতে পেরেছে। কিন্তু জন তার জীবন দান নিতে চায় না, বরং সে বলে, তুমি আমায় নরকে নিয়ে যাবে, কিন্তু এর বদলে তুমি ইসাবেলাকে নরক থেকে স্বর্গে পাঠিয়ে দেবে। লুসিফার বেশ খুশি হয়ে যায়, কারণ সে কনস্ট্যান্টিনকে নরকে দেখতে চায়। সে সঙ্গে সঙ্গে ইসাবেলাকে স্বর্গে পাঠিয়ে দেয় এবং এরপর কনস্ট্যান্টিনকে টানতে টানতে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু হঠাৎই কনস্ট্যান্টিনের শরীর খুব ভারী হয়ে যায়। লুসিফার তাকে টানতে পারে না এবং পরের মুহূর্তেই এক উজ্জ্বল আলো জানালা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে এবং জন শূন্যে ভেসে ওঠে। আসলে ঈশ্বর তাকে স্বর্গে নিয়ে যেতে শুরু করেছে, কারণ জন তার জীবনের বদলে ইসাবেলাকে স্বর্গে পাঠিয়েছে, আর এই জিনিসটা তাকে সব পাপ থেকে মুক্ত করে দিয়েছে। তাই সেও এখন স্বর্গে যাবে, কিন্তু লুসিফার এটা মেনে নিতে পারে না।
তার অনেক দিনের ইচ্ছে সে জন কনস্ট্যান্টিনকে নরকে নিয়ে যাবে। তাই সে সঙ্গে সঙ্গে জনকে চেপে ধরে এবং তার বুক থেকে সেই ক্যান্সারটাই বের করে ফেলে, যার কারণে আজ তার মৃত্যু হচ্ছিল। আর এমনটা করার ফলে তার ক্যান্সারের কারণে মৃত্যু হয় না এবং সে আবারও পৃথিবীতে থেকে যায়। লুসিফারের বিশ্বাস, পৃথিবীতে থাকলে মানুষ কোনো না কোনো পাপ কাজ অবশ্যই করবে এবং তখন সে তাকে নরকে নিয়ে যেতে পারবে। এখন জন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অন্যদিকে অ্যাঞ্জেলাও সম্পূর্ণ আগের মতো হয়ে যায়। কিন্তু গ্যাব্রিয়াল যে পাশে দাঁড়িয়ে এই সব কিছু শুনছিল, তার অবস্থা এখন পুরো সাধারণ মানুষের মতো হয়ে গেছে। তার মধ্যে কোনো শক্তি নেই। সে একটা সময় মানুষকে ঘৃণা করত, কিন্তু এখন তাকে মানুষ রূপেই বসবাস করতে হবে। গ্যাব্রিয়াল একটি বন্দুক নিয়ে জনের দিকে এগিয়ে আসে এবং তাকে বলে, তুমি গুলি করে আমায় মেরে ফেলো। কিন্তু জন মোটেও বোকা মানুষ নয়, তাই সে তাকে গুলি করে না, বরং একটি চড় মারে এবং বুঝিয়ে দেয় সে যে জিনিসটাকে একটা সময় ঘৃণা করত তাকে এখন সেরকম হয়েই বসবাস করতে হবে। আর এরপর সে এবং অ্যাঞ্জেলা এখান থেকে চলে যায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং অ্যাঞ্জেলা এতদিনে কনস্ট্যান্টিনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। একইভাবে জন সেই ভাগ্যের তলোয়ার অ্যাঞ্জেলাকে দিয়ে দেয় এবং তাকে বলে সে যেন এটা এমন একটা জায়গায় লুকিয়ে রাখে যেখান থেকে মানুষ খুঁজে না পায়, এমনকি সে নিজেও যেন সেখান থেকে খুঁজে না পায়। অ্যাঞ্জেলা তাকে জিজ্ঞাসা করে, তুমি আমায় এই জিনিসটা কেন দিচ্ছ? তখন সে তাকে বোঝায় পৃথিবীতে যা যা ঘটে সবকিছুর পিছনে ঈশ্বরের হাত রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। অ্যাঞ্জেলা তার কথা মেনে নেয় এবং সে ভাগ্যের তলোয়ার নিয়ে এখান থেকে চলে যায়। এরপর জন তার প্রিয় বন্ধু, যে তার ড্রাইভার ছিল অর্থাৎ চেজ, তার কবরস্থানে চলে যায়। আসলে চেজ এমন একটি ছেলে ছিল যে সবসময় কনস্ট্যান্টিনের মতো হতে চাইত, কিন্তু আজ কনস্ট্যান্টিনের মনে খুব দুঃখ রয়েছে, কারণ সে তার ইচ্ছে পূরণ করতে পারেনি। সে তাকে শেষ বিদায় জানিয়ে পুনরায় ফিরে আসে, কিন্তু তখনই পিছন থেকে পেরিয়ে আসে চেজ এবং সোজা আকাশে উড়ে যায়। আসলে তার ভালো কাজের জন্য ঈশ্বর তাকে একটি অ্যাঞ্জেল বানিয়ে দিয়েছে, আর এই জিনিসটা কনস্ট্যান্টিনের খুব ভালো লেগে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।